নেপাল থেকে যুক্ত হচ্ছেন পরিবেশ কর্মী ও মিশন গ্রিন বাংলাদেশের নির্বাহী পরিচালক আহসান রানী। আপনাকে স্বাগত জানাই চ্যানেল 24-এ। যারা আহসান রানী, আমরা যতটুকু জানতে পারছি এখান থেকে যে দুর্গম পথ হওয়ার কারণে এবং বৈরী আবহাওয়ার ফলে আসলে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে, কি জানাতে পারেন আপডেট সেখানে উদ্ধার তৎপরতার বিষয়ে? এটা একটা বড় যে রাস্তাগুলো যেহেতু অলরেডি একটা বড় মানে 40 কিলোমিটারের বেশি রাস্তা অলরেডি ধ্বংস হয়ে গিয়েছে। আবার সেতু যেগুলো আসলে শহর থেকে ওই দুর্গম এরিয়ার দিকে যাওয়ার রাস্তাগুলো ছিল, আহ সেতুগুলো ছিল, সেগুলো কিন্তু বেশিরভাগই 19টার বেশি সেতু ধ্বংস হয়ে গিয়েছে। তো এখন সরকার থেকে আসলে হেলিকপ্টারের মাধ্যমে আহ সহায়তা পাঠানোর চেষ্টা করা হচ্ছে, মানুষদের জনকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এটাই একটা বড় চ্যালেঞ্জ যে কমিউনিকেশন ক্রাইসিস যেহেতু আছে, এ, তখন কিন্তু যে কোনো সহায়তা পাঠানো বা মানুষজনকে সর্বোচ্চ সহায়তা করতে পারা, এটা কিন্তু সম্ভব হচ্ছে না। আমরা আমি এখন কাঠমান্ডু যাচ্ছি, কাঠমান্ডুতে কিছুক্ষণ পরপরই আমরা দেখতে পাচ্ছি হেলিকপ্টার যাওয়া আসা বিষয়টা। কিন্তু তারপরেও আসলে এত মানুষ আসলে ওই এরিয়াতে এফেক্টেড হয়েছে যে তাদেরকে উদ্ধার করা বা তাদের কাছে পৌঁছানো এটা একটু ব্যাহত হচ্ছে। কিন্তু আহ নেপাল সরকারের পক্ষ থেকে আমরা যতদূর জানতে পারছি বা আমি যে ইভেন্টে জয়েন করতে এসেছি সেই ইভেন্টেও কিন্তু বিভিন্ন সরকারি কর্মকর্তারা আছেন, তারা যতটুকু জানাচ্ছেন যে তাদের দিক থেকে সর্বোচ্চ রকম চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যাদের ওই রকম লজিস্টিক আছে তাদেরকে সাথে নিয়ে উদ্ধার তৎপরতা চালানোর চেষ্টা করা হচ্ছে, এবং নিখোঁজ যারা আছেন তাদেরকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। এবং প্রতিনিয়ত যখন বিভিন্ন ইনফরমেশন জানা যাচ্ছে, বিভিন্ন এরিয়া 4টা জেলাতে যেহেতু সমস্যাটা, তো সব এরিয়াকে যখন একসাথে ইনফরমেশন জানার চেষ্টা করা হচ্ছে, ক্রমে ক্রমে কিন্তু দেখা যাচ্ছে নিখোঁজের সংখ্যা বাড়ছে, নিহতদের সংখ্যাও বাড়ছে। এবং আন্তর্জাতিক আহ, দিক থেকেও মানে অনেক বিদেশি পর্যটকও কিন্তু এখানে নিখোঁজ আছেন, অনেকে নিহত হয়েছেন আমরা জানতে পারছি ক্রমে ক্রমে। তো অবস্থা খুবই ভয়াবহ এবং এখানকার সব একটা থমথমে আসলে পরিবেশ পুরো কাঠমান্ডু জুড়ে, পুরো নেপাল জুড়ে আমরা লক্ষ্য করছি আসলে। আহসান রানী, আরেকটা বিষয়, আমরা যখন গতকালকে এই ঢলের আসলে ভিডিও ফুটেজ দেখছিলাম, একদমই সিনেমার মতো। কেউ হয়তো আসলে কল্পনা করেনি যে ধরনের একটা ভয়াবহ ঢল নামে এর ফলে এত মানুষের প্রাণহানি হবে। কি মনে হয় আপনার আসলে এই যে পাহাড়ি ঢল বা বন্যা, এটির পেছনে কি কারণ থাকতে পারে? দীর্ঘদিন আপনি জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করছেন, সেটি কি আসলে একটা কারণ হতে পারে কিনা? না, আমি তো মনে করি অবশ্যই এটা কারণ, এবং আমরা বিভিন্ন এক্সপার্টদের কাছ থেকে যতটুকু জানছি বা তারা বলছেন আসলেই এটা জলবায়ু পরিবর্তনেরই কারণ। প্রাইমারি ভাবে যখন আমরা প্রথম আলোচনা আসে যে কেন এটা হলো, তখন কিন্তু অনেকেই বলছিল যে এটা ভূমিকম্পের কারণে হয়েছে। কিন্তু পরবর্তীতে দেখা গেল আসলে যেহেতু একটা বড় চাঙ্ক অফ মাড একসাথে যখন নিচে পড়েছে, তখনই কিন্তু ভূমিকম্পটা হয়েছে বা অনুভূত হয়েছে। তো এই এই যে আসলে আসলে পানিতে পড়লো এবং তার মাধ্যমে যে ভূমিকম্প হলো, এই চাংটা কেন পড়লো, এটার পিছেও তো রিজনটা নিশ্চয়ই আছে। সেই রিজনটাই আসলে ক্লাইমেট চেঞ্জ। কারণ তিব্বত ওই এরিয়াতে কিন্তু এখন ক্লাইমেট চেঞ্জের কারণে বরফ গলে যাচ্ছে এবং এই বিভিন্ন এরিয়াতে এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে। এর আগেও কিন্তু এরকম ঘটনা ঘটেছে, কিন্তু তখন আসলে এত বড় ধরনের ঘটনা দেখা যায়নি। তখন ছোট্ট একটা গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু এটা কিন্তু ক্রমে ক্রমে আরো বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কিন্তু কারণ ক্লাইমেট চেঞ্জের কারণে আরো বেশি পাহাড়ের এই যে বরফ গলে যাচ্ছে, এবং ফলে এমন হইতে পারে যে ফিউচারে এই সংখ্যাটা আরো বাড়তে পারে বা এরকম ঘটনা আরো ঘটার সম্ভাবনা আছে। কারণ নেপালের নেপালেই ইভেন অনেকগুলো পাহাড় আছে যেখানে বরফ গলা হচ্ছে, আর এটা তো তিব্বতে হয়েছে। তো তিব্বতেও যখন এরকম ঘটনা হচ্ছে তখন কিন্তু নেপাল এফেক্টেড হচ্ছে। আবার এভারেস্ট বা হিমালয়ে যখন এরকম ঘটনা ঘটবে তখন নেপাল যেমন এফেক্টেড হবে, ফিউচারে বাংলাদেশও কিন্তু এফেক্টেড হতে পারে, এবং এই ফুল এরিয়াই কিন্তু এফেক্টেড হতে পারে। এবং এর মেইন রিজন কিন্তু আসলে ক্লাইমেট চেঞ্জ। জি, আহসান রানী, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য।